আজকের তারেক রহমান আর ২০ থেকে ২৫ বছর আগের তারেক রহমানের আকাশ পাতাল পার্থক্য। খেলার মাঠে একজন খেলোয়াড় যেমন ভুল করতে করতে শুদ্ধ হন, ভুল থেকে শিক্ষা নিয়ে পরিণত হন, রাজনীতির মাঠে তারেক রহমানও ঠিক তাই। এখন তাকে দেখলে মনে হয় তিনি রাজনীতির সরল মানব। তবে একটা সময় ক্ষমতার কাছাকাছি থেকে এবং নানা অভিযোগে অভিযুক্ত হয়ে তারেক রহমান বেশ সমালোচিত হয়েছিলেন। কি সেসব সমালোচনা, বিস্তারিত জেনে নিন। ১৯৯১ সালের পর রাজনীতিতে সক্রিয় হলেও তারেক রহমানকে বেশিরভাগ মানুষ চিনেছে ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। সে বছরের নির্বাচনে আওয়ামী লীগের সাথে লড়ে বিএনপির রাজনৈতিক গতিপথ পরিবর্তনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। ৩৪ বছর বয়সী তারেক তখন নির্বাচনকে সামনে রেখে গুলশানে হাওয়া ভবন নামে একটি দোতলা বাড়িতে তার কার্যালয় খোলেন। কিন্তু খুব শিগগিরই হাওয়া ভবন নামটি সমালোচনার জন্ম দেয়। হাওয়া ভবনের দোতলায় একটি কক্ষে বসতেন তারেক। এই কার্যালয় খোলার পর থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রদূত সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে বিএনপির রাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো শুরু করেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহারও তিনি তৈরি করেন। সেই নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়ে দলটি একাই ১৯৩টি আসনে জিতে নেয়। সাফল্যের কৃতিত্ব তারেক পেলেও ক্ষমতার ঘরে আসার পর তা মিলিয়ে যেতে শুরু করে। খালেদা জিয়া সরকারের প্রধান হলেও বিকল্প ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়ে যায় তারেকের হাওয়া ভবন। সরকারের কর্মকাণ্ড নিয়ে নীতিগত সিদ্ধান্ত আসতে থাকে তার কাছ থেকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্বজনপ্রীতির। তবে দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে তারেক রহমানও বসে থাকেননি। তিনি মাঠ পর্যায়ের কর্মীদের সাথে গণসংযোগ বাড়াতে শুরু করেন। যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য মতবিনিময় সভায় অংশ নিয়ে নিজের আলাদা ইমেজ তৈরির চেষ্টা চালিয়ে যান। কিন্তু কিছু কিছু বিষয় জনগণের মনে অসন্তোষ তৈরি করে। সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে তারেকের। এছাড়া তারেকের অনুগত প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের আনাগোনা বাড়তে শুরু করে হাওয়া ভবনে। সে সময় আরও বেশ কিছু মানুষের সাথে তারেকের সখ্যতা ছিল। এদের মধ্যে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু গিয়াসউদ্দিন মামুন, রুহুল কুদ্দুস দুলু, নাদিম মোস্তফা, আমিনুল হক ও আলমগীর কবির সহ বেশ কয়েকজন। এছাড়া ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ হামলায় তার সংশ্লিষ্টতার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি চর্চিত ও বিতর্কিত ইস্যু। যদিও বিএনপি বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে, তবে বিচারিক প্রক্রিয়ায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আসায় এটি দীর্ঘকাল ধরে তাকে সমালোচনার মুখে রেখেছিল। অনিয়মের অভিযোগও তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম একটি বড় দিক ছিল। বিশেষ করে বিদ্যুৎ নিয়ে অসামঞ্জস্যতার মতো বিষয়গুলোতে তার নাম এসেছিল, যার ফলে বিভিন্ন মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন। পরে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির দুঃসময়ের শুরুটা হয়। তারেকও তখন বেশ বিপাকে পড়েন। রাজনৈতিক নেতাদের একের পর এক গ্রেফতারে সবাই তখন উৎকণ্ঠায়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে যেভাবে আদালতে তোলা হয়েছিল সেটি দেখে অনেকে তখন চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। খালেদা জিয়া তখন ভীষণ উদ্বিগ্ন ছিলেন। পরে কারাগারে খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের এক ধরনের অপ্রকাশিত সমঝোতার ভিত্তিতে মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। এরপর ১৭ বছর তিনি সেখানে থেকে নিজেকে বদলে নিয়েছেন। একটা সময় নানা সমালোচনা আর বিতর্কের কারণে যে তারেক রহমান ছিলেন দেশের রাজনীতির ডার্ক প্রিন্স, সেই তিনি আজ অনেকটাই পরিণত।